হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই গুরুকুল ইউটিউব চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকেই খুব ভালো আছো। তো যারা যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। আজকে আমাদের পাঠ্য বিষয় হলো বাঁকুড়া ইউনিভার্সিটির সেকেন্ড সেমিস্টারের স্টুডেন্টসদের এইসি পেপারের একটি পদ ওরে নবমী নিশি না হয়ে অবসান। এই পদটি পড়ার আগে আমাদেরকে যেসব বিষয় জানতে হবে সেগুলো হলো এই ওরে নবমী নিশি না হয়ে অবসান পদটি কবি কমলাকান্ত ভট্টাচার্যের লেখা। পদটি শাক্ত পদাবলীর একটি পদ। শাক্ত পদাবলী কী তা আমি এর আগের ভিডিওতে বলে দিয়েছি, আরেকবার বলে দিই। শাক্ত পদাবলী হলো শক্তির আরাধ্যা দেবী, দেবী কালিকা, দেবী চণ্ডী, দেবী উমা, দেবী দুর্গাকে নিয়ে যেসব পদ রচিত সেগুলি হলো শাক্ত পদাবলী। শাক্ত পদাবলীর আগমনী এবং বিজয় পর্যায় সর্বশ্রেষ্ঠ, এগুলো সবথেকে বেশি জনপ্রিয়, কারণ এই পর্যায়গুলোর সাথে এই পর্যায়ে যেসব পদ রচিত হয়েছে সেগুলোর সাথে বাঙালি সমাজের অনেক মিল আছে, বাঙালি সমাজের ওতপ্রোতভাবে মিল আছে। তো সেই কারণে এই আগমনী এবং বিজয়া পর্যায় অত্যন্ত জনপ্রিয় এবং সর্বশ্রেষ্ঠ। আগমনী পর্যায়ে সর্বশ্রেষ্ঠ একটা পদ হলো কবে যাবে বলো গিরিরাজ গৌরীর আনিতে, যেটা ইতিমধ্যে আমি তোমাদেরকে পড়িয়ে দিয়েছি। এবং বিজয়া পর্যায়ের একটা সর্বশ্রেষ্ঠ পদ হলো ওরে নবমী নিশি না হয়োরে অবসান, যেটা আমি আজ তোমাদেরকে পড়াবো। তো এই পদটাতে দেখা যাচ্ছে যে মা মেনকা নবমী নিশির কাছে আকুলভাবে অনুনয় বিনয় করছেন যে তুমি শেষ হয়ে যেও না, তুমি ফুরিয়ে যেও না। নবমী নিশি অর্থাৎ নবমীর রাতকে তিনি অনুরোধ করছেন যে তুমি ফুরিয়ে যেও না, তুমি শেষ হয়ে যেও না। তো তিনি এখানে কেন অনুনয় বিনয় করছেন, তাকে কেন অনুরোধ করেছেন? আসলে দেবী উমা প্রায় 1 বছর পর তার পিতৃগৃহে ফিরে এসেছেন, তার প্রতিগৃহ থেকে অর্থাৎ ভগবান শিবের গৃহ থেকে তিনি তার পিতার গৃহে অর্থাৎ হিমালয়ের গৃহে ফিরে এসেছেন। তো তিনি যথাক্রমে সেখানে 3 দিন রয়েছেন। এখন সময়টা চলছে নবমীর রাত্রি, এরপরই দেখা যাবে যে তার পরের দিন হবে দশমী বা বিজয়া, এবং এই বিজয়া এলেই কিন্তু তিনি আবার তার প্রতিগৃহে অর্থাৎ ভগবান শিবের গৃহে ফিরে যাবেন। তো এখানে দেবী উমার মা সেটা মেনে নিতে পারছেন না। তিনি মেনে নিতে পারছেন না যে তার মেয়ের সাথে আবার 1 বছর পর তার দেখা হবে। তিনি নবমীর রাত্রিকে অনুনয় বিনয় করছেন, আকুলভাবে তার কাছে আবেদন করছেন যে তুমি শেষ হয়ে যেও না, তুমি শেষ হওয়ার সাথে সাথেই আমার মেয়ে আবার তার প্রতিগৃহে ফিরে যাবে, আবার 1 বছর পর তার সাথে আমার দেখা হবে। তো সুতরাং তুমি যতক্ষণ পর্যন্ত স্থায়ী হবে ততক্ষণই আমার মেয়ে আমার সাথে থাকবে, তো তুমি স্থায়ী হও। তো এই জিনিসটাই হলো এই পদরার বিষয়বস্তু। তো চলো পদরা পড়া যাক, পদরাতে কী বলছে দেখা যাক সেটা। ওরে নবমী নিশি না হয়োরে অবসান, শুনেছি দারুণ তুমি না রাখো সতের মান। খলের প্রধান যত কি আছে তোমার মতো, আপনি হয়ে হতো পধরে পরেরই পান। প্রফুল্ল কুমুদবরে সচন্দন লয়ে করে, কৃতাঞ্জলি হয়ে তোমার চরণে করিব দান। মোরে হইয়ে শুভোদয় নাশদিন মণি ভয়, যেন না সহিতে হয় রে শিবের বচনবান। হেরিয়ে তনয়া মুখ পাশরিলাম সব দুঃখ, আজি সে কেমন সুখ হতেছে স্বপন জ্ঞান। কমলাকান্তের বাণী শোনগো গিরিরানী, লুকায়ে রেখো না মায়ের হৃদয় দিয়ে স্থান। তো এই পদটাতে বলা হচ্ছে যে ওরে নবমী নিশি না হয়ে ওরে অবসান, শুনেছি দারুণ তুমি না রাখো সতের মান। এই পদটাতে আসলে মা মেনকা নবমীর নিশিকে একটা চরিত্রের মতো করে দেখছেন। তিনি তার কাছে আকুলভাবে অনুনয় বিনয় করছেন যে ওরে নবমীর রাত্রি তুমি শেষ হয়ে যেও না, শুনেছি তো তুমি দারুণ, কিন্তু এটাও শুনেছি যে তুমি সতের মান রাখো না। সৎ মানে এখানে সৎ ব্যক্তি, যে কখনো অসৎ পথ অবলম্বন করে না, যে সবসময় সতের পথে থাকে, সেই রকম একজন ব্যক্তি। তো তুমি শুনেছি যে সেই রকম ব্যক্তিরও মান রাখো না, তুমি তার কথাও শোনো না। খলের প্রধান যত কে আছে তোমার মতো, আপনি হয়ে হতো বধরে পরেরই পান। বলছে তোমার মতো খলের প্রধান কে আছে? খল মানে এখানে খলনায়ক। এখানে মা মেনকা বলছে যে তোমার মতো খলনায়ক আর কে আছে? তুমি নিজেকে শেষ করে দাও, অর্থাৎ তুমি নিজে শেষ হয়ে যাও, নবমীর রাত্রি তুমি নিজে শেষ হয়ে যাও, এবং এইভাবে নিজে শেষ হয়ে অন্যের পানকে শেষ করে দাও। অর্থাৎ তিনি বলছেন যে মা মেনকা বলছেন যে তুমি যদি শেষ হয়ে যাও তাহলে আমার পানও কিন্তু শেষ হয়ে যাবে, কেননা আবার 1 বছর পর আমার মেয়ের সাথে আমার দেখা হবে, অর্থাৎ তার হৃদয় ফেটে যাবে। তিনি বলছেন যে তুমি তো শেষ হয়ে যাচ্ছ, তার সাথে সাথে আমার হৃদয়টাকেও কিন্তু শেষ করে দিচ্ছ। তো সেটাই এখানে বলা হচ্ছে যে আপনি হয়ে হতো বধরে পরেরই পান। এখানে দেখা যাচ্ছে যে কোনো রাত্রি, নবমী রাত্রি কেন, কোনো রাত্রি কিন্তু স্থায়ী হয় না। প্রকৃতির নিয়মে দিনের পর রাত হয়, আবার রাতের পর দিন হয়, কিন্তু মায়ের হৃদয় কখনোই মানতে চায় না যে তার মেয়ের সাথে আবার তার 1 বছর পর দেখা হবে। এটা মায়ের হৃদয় মেনে নিতে পারছে না। সেই কারণেই মা মেনকা নবমীর
রাত্রির কাছে, নবমীর নিশির কাছে আকুলভাবে অনুনয় বিনয় করছেন, আবেদন জানাচ্ছেন যে তুমি অবসান হয়ে যেও না, তুমি স্থায়ী হয়ে যাও। প্রফুল্ল কুমুদবরে সচন্দন লয়ে করে কৃতাঞ্জলি হইয়ে তোমার চরণে করিব দান। এতক্ষণ পর্যন্ত আমরা এই প্রথম চারটা লাইনের মধ্যে দেখলাম যে মা মেনকা নবমীর রাত্রিকে দোষারোপ করছেন। তিনি বলছেন যে তুমি খলনায়ক, তুমি সতের মান রাখো না, তুমি নিজেকে শেষ করে অন্যের প্রাণকে শেষ করে দাও। এর পরের দুটা লাইনে দেখা যাচ্ছে যে মা মেনকা নবমীর রাত্রিকে প্রলোভন দেখাচ্ছেন, লোভ দেখাচ্ছেন। তিনি বলছেন প্রফুল্ল কুমুদবরে সচন্দন লয় করে কৃতাঞ্জলি হয়ে তোমার চরণে করিব দান। তিনি বলছেন যে প্রস্ফুটিত পদ্ম ফুল নেব, তারপর সেটাকে চন্দনের সাথে লেপটে আমি নিজের হাতে করে তোমার চরণে দান করব এবং তোমাকে কৃতাঞ্জলি অর্পণ করব। অর্থাৎ তিনি লোভ দেখাচ্ছেন যে যদি তুমি অবসান না হয়ে যাও, যদি তুমি ফুরিয়ে না যাও, যদি তুমি স্থায়ী হও, তাহলে তোমার পায়ে আমি সচন্দন প্রস্ফুটিত কুমুদ ফুল অর্থাৎ পদ্ম ফুল তোমার চরণে দান করব। তারপরে লাইনে বলা হচ্ছে মোরে হইয়ে শুভোদয় নাশ দিনমণি ভয় যেন না সহিতে হয় রে শিবের বচনবান। দিনমণি অর্থাৎ সূর্য। মা মেনকা নবমী রাত্রিকে বলছেন মোরে হয়ে শুভোদয়, আমার প্রতি শুভোদয় হও, আমার প্রতি একটু তুমি করুণা করো। নাশ দিনমণি ভয়, সূর্যের ভয়কে নাশ করো। আমার যে সূর্যের প্রতি এখন ভয় রয়েছে, অর্থাৎ যখনই সূর্য উদয় হবে, সূর্য উঠবে, অর্থাৎ বিজয়া চলে আসবে। আর বিজয় এলেই আমার মেয়ে আবার ফিরে যাবে তার প্রতিগৃহে আমার কাছ থেকে। তাহলে আমি তো সেটা চাচ্ছি না, আমি চাই আমার মেয়ে আমার সাথে আর কিছুক্ষণ থেকে যাক। তো সেই কারণে যদি বিজয়া চলে আসে, অর্থাৎ সূর্যের উদয় ঘটে, সূর্য যদি উঠে যায়, তাহলেই কিন্তু আমার মেয়েকে আবার ফিরে যেতে হবে। তো সেই কারণে এখানে বলা হচ্ছে যে সূর্যের প্রতি মা মেনকা ভয় পাচ্ছেন। তো তিনি বলছেন যে এই যে আমার সূর্যের প্রতি ভয়টা রয়েছে, যে সূর্য উঠে যাবে, সূর্য উঠবে, এই যে ভয়টা তার মনে, কখন সূর্য উঠে যাবে, তার মেয়ে আবার ফিরে যাবে তার প্রতিগৃহে, এই ভয়টাকে তুমি নাশ করে দাও। অর্থাৎ তুমি স্থায়ী হয়ে যাও। তুমি যদি স্থায়ী হয়ে যাও, তাহলে এই ভয়টা আমার নাশ হয়ে যাবে। তো তুমিই পারো এই ভয়টাকে আমার কাটিয়ে দিতে। তো যদি নবমীর রাত্রি যদি স্থায়ী হয়ে যায়, তাহলে আর সূর্য উঠবে না, সকাল হবে না, রাত্রি থাকবে। তো সেই কারণেই বলছে যে তুমি স্থায়ী হয়ে যাও, তাহলেই সকাল হবে না, সূর্য উঠবে না, আমার মেয়েকে আর ফিরে যেতে হবে না। যেন না সহিতে হয় রে শিবের বচনবান। তুমি যদি স্থায়ী হও, তাহলে সূর্য উঠবে না, সূর্য না উঠলে আমার মেয়েকে যেতে হবে না। কিন্তু যদি সূর্য ওঠে, তাহলে আমার মেয়েকে যেতেই হবে। কারণ সূর্য উঠলে আমি যদি চাই আমার মেয়েকে আটকে রাখতে পারি, কিন্তু তখন আমাকে শিবের বচনবান শুনতে হবে, শিবের কথা শুনতে হবে। যেমন করে দেখা যায় যে বাঙালি সমাজে বাঙালি মেয়েরা যখন তার শ্বশুর বাড়িতে থেকে বাপের বাড়িতে আসে এবং বাপের বাড়িতে কিছুদিন থাকার পর তাকে আবার শ্বশুর বাড়িতে যেতে হয়, দেখা যায় যে তারা যদি বাপের বাড়িতে বেশি দিন থাকে, তাহলে তার শ্বশুর বাড়ির তার স্বামী কিংবা তার শ্বশুর বাড়ির বিভিন্ন লোকজন বিভিন্ন ধরনের কথা বলতে থাকেন। তো সেই ঘটনাটাকেই এখানে তুলে ধরা হচ্ছে যে তিনি মা মেনকা বলছেন যে উমা যদি দশমীতে না যায়, ফিরে বিজয়াতে যদি ফিরে না যায়, তাহলে শিবের বচনবান আমাকে শুনতে হবে। তো আমি সেই বচনবান শুনতে পারবো না। তাহলে একটাই উপায়, যদি তুমি স্থায়ী হয়ে যাও, তাহলে বিজয়া আসবে না, আর বিজয়া যদি না আসে, তাহলে আর উমাকেও ফিরে যেতে হবে না, ও আমার কাছেই থাকবে। তো তুমি অবসান হয়েও না, তুমি স্থায়ী হয়ে যাও। হেরিয়ে তনয়ামুখ পাশরিলাম সব দুঃখ, আজি সে কেমন সুখ হতেছে স্বপন জ্ঞান। হেরিয়ে তনয়ামুখ অর্থাৎ উমার মুখটাকে দেখে পাশরিলাম সব দুঃখ ভুলে গিয়েছিলাম। পাশরিলাম অর্থাৎ ভুলে যাওয়া। মা মেনকা বলছেন যে আমার মেয়ের মুখ দেখে, উমার মুখ দেখে আমি সব দুঃখ ভুলে গেলাম। আজি সে কেমন সুখ হতেছে স্বপন জ্ঞান। আমি সব দুঃখ ভুলে গিয়ে আমার মনে শুধুমাত্র সুখ ছিল, কিন্তু সেই সুখটাকেই আজকে মনে হচ্ছে যেন স্বপ্ন। অর্থাৎ আবার 1 বছর পর তার মেয়ে ফিরে আসবে তার কাছে, সেই কারণে এটাকে স্বপ্নের সঙ্গে তুলনা করা হয়েছে। তিনি বলছেন যে সেটা আবার স্বপ্ন হয়ে যাবে, যে 1 বছর পর তার মেয়ে আবার তার কাছে ফিরে আসবে। তারপরে বলা হচ্ছে যে কমলাকান্তের বাণী শোন গো গিরিরানী, লুকায় রেখো না মায়ের হৃদয় দিয়ে স্থান। অর্থাৎ এই লাইনটাতে দেখা যাচ্ছে যে কবি কমলাকান্ত ভট্টাচার্য ভনিতার সাথে বলছেন যে কমলাকান্তের বাণী শোন গো গিরিরানী, গিরিরানী অর্থাৎ মা মেনকা। তিনি বলছেন যে ও মা মেনকা শোনো শোনো, লুকায় রেখো না মায়ের হৃদয় দিয়ে স্থান। মায়ের হৃদয়ে মেয়েকে লুকিয়ে রেখো না, তাহলেই তো হবে। মায়ের হৃদয়ে মেয়েকে লুকিয়ে রাখো, ওখানে মেয়ে একদম সেফ থাকবে। ওখানে কোনো ওখান থেকে কেউ নিয়ে যেতে পারবে না, দশমী আসুক কিংবা বিজয়া আসুক। অর্থাৎ তিনি এটাই বলছেন যে প্রকৃতির নিয়মে সকল মেয়েকেই তার শ্বশুর বাড়িতে যেতে হয়, ফিরে যেতে হয় বিয়ের পর। তো তেমন করেই মেনকাকেও যেতে হবে। কিন্তু মেনকাকে যদি তুমি তোমার হৃদয়ে স্থান দিয়ে রাখো, তাহলে কিন্তু ও সেখানে সুরক্ষিত।
তো তুমি ওকে তোমার হৃদয়ে স্থান দিয়ে রাখো, যেখান থেকে ওকে আর কেউ নিয়ে যেতে পারবে না। তো এই হলো ওরে নবম নিশি পদটি ব্যাখ্যা। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটাতে লাইক করে দাও। যদি কোনো কিছু অসুবিধা থাকে কমেন্ট করে জানাতে পারো। আর হ্যাঁ, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তোমাদের একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে মোটিভেট করে। তোমরা যদি লাইক না করো ভিডিওতে, যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করো, তাহলে কিন্তু আমি খুব ডিমোটিভেট হয়ে যাই। সুতরাং আমাকে মোটিভেট করার জন্য অবশ্যই ভিডিওতে লাইক দেবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকো, সতেজ থাকো। গুড বাই।